গতকালকে জাতীয় দলে কিছু ম্যাচ খেলা মুনিম শাহরিয়ার একটা ফেসবুক স্ট্যাটাস দিচ্ছে, আপনারা হয়তো অনেকে এর মধ্যে দেখে ফেলছেন। সেখানে সে যেটা বলছে যে সর্বশেষ যে ঢাকা প্রিমিয়ার লিগ হচ্ছে, সেই ঢাকা প্রিমিয়ার লিগে পার্টেক্সের হয়ে সে খেলছিল। সে তার পাওনার বেশিরভাগটা এখনো বুঝে পায় নাই। শুধু পাওনা বুঝে পায় নাই তা না, তারা নিয়ে নানা রকম কুৎসা রটনা করা হচ্ছে, সেগুলোর জবাব দিয়ে সে একটা স্ট্যাটাস দিচ্ছে। এর মধ্যে গতকালকেই আমরা দেখছি একটা জাতীয় দৈনিকের রিপোর্ট হয়েছে যে গত বছরের ঢাকা প্রিমিয়ার লিগের বেশিরভাগ খেলোয়াড়ের টাকা এখনো পর্যন্ত অন্তত দুটো ক্লাব পরিশোধ করে নাই। তার মধ্যে একটা ওই যে মুনিমের পার্টেক্স ক্লাব, আর একটা ব্রাদার্স ইউনিয়ন। তো আমি এই জিনিসগুলির একটু এক করে দেখতে চাই, এবং এখানে আমি ওই কথাটা আবার বলতে চাই যে এই যে খেলোয়াড়দের টাকা না পাওয়া, খেলোয়াড়দের চরিত্র হনন এবং খেলোয়াড়দের সঙ্গে রেগুলার কোনো কন্ট্যাক্ট না করা, এগুলো আসলে ওই যে ক্লাব সিন্ডিকেটকে টিকায় রাখার একটা সাইড ইফেক্ট। আমি বারবার যেটা বলি যে আমাদের বাংলাদেশের ক্রিকেট গড়ায় ঢাকার ক্লাব ক্রিকেটের যেরকম অসাধারণ একটা ভূমিকা ছিল, সেরকম এখন বাংলাদেশের ক্রিকেট ধ্বংস করায় এই ক্লাব ক্রিকেটের যে সিন্ডিকেট, এদের যে সব কিছু দখল করে রাখার মানসিকতা, এই জিনিসটার একটা বিরাট ভূমিকা আছে। এরা কার্যত বাংলাদেশের ক্রিকেট ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। সেই জিনিসটা কিভাবে এই মুনিম শাহরিয়ারদের সঙ্গে মিলে যাচ্ছে, সেটা আমি আজকে একটু বলতে চাই। প্রথমে একটু ব্যক্তিগত দায় মুক্তি দেওয়ার চেষ্টা করি। সেটা হচ্ছে, গত দুদিন আমি কোনো কন্টেন্ট দেই নাই। আমি জানি যে এটাতে খুব বেশি কিছু যায় আসে না, তবু দু একজন যারা আর কি ব্যাখ্যা জানতে চান। আমার শরীরটা খুব খারাপ ছিল, একটু ওই যে নাবিলের মতো আমারও শ্বাসকষ্টের সমস্যা আছে বা অন্যান্য সমস্যা। যাই হোক, সব মিলে কন্টেন্ট দেওয়া হয় নাই। তো একটু সেখান থেকে উদ্ধার পাওয়ার জন্য চেষ্টা করতেছিলাম যে চ্যাম্পিয়ন্স ট্রফি রিলেটেড কিছু দিয়ে আবার শুরু করব, কিন্তু দেখলাম যে ক্লাব ক্রিকেট নিয়ে কথাগুলো বলা জরুরি হয়ে গেছে। মুনিমের স্ট্যাটাসটাই মূলত দৃষ্টি আকর্ষণ করলো। এখন তো সামনে আমাদের ঘরোয়া ক্রিকেট, মানে হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ। তো ঢাকা প্রিমিয়ার লিগের আগে আপনারা দেখছেন ক্লাবগুলো আগের মতোই প্রবল দাপট দেখাচ্ছে, এবং তারা ওই সিন্ডিকেট ভাঙার যে কোনো তৎপরতার বিরুদ্ধে একদম শক্ত হয়ে দাঁড়াচ্ছে, যে এইখানে হাত দেওয়ার চেষ্টা করলেও হাত ভেঙে ফেলা হবে, এরকম একটা অ্যাটিটিউড। তো সেটা যে কত বড় খারাপ ব্যাপার, সেটাই মুনিম শাহরিয়ারের স্ট্যাটাস দিয়ে আমরা আরেকবার একটা ইঙ্গিত পেলাম। মুনিম শাহরিয়ার স্ট্যাটাস দিচ্ছে যে গত বছর সে পার্টেক্সে খেলছে। পার্টেক্সের এই দলটা সম্ভবত গত বছর লিগে নতুন ছিল, বা গত দু এক বছরের মধ্যেই ওরা প্রিমিয়ার লিগে আসছে। তো পার্টেক্স দু একজন ন্যাশনাল টিমের প্লেয়ার ভিড়াইছিল। মুনিম আপনারা জানেন যে একবার ডিপিএলে এবং বিপিএলে খুব ভালো করে উঠ করে ন্যাশনাল টিমে চান্স পেয়ে গেছিল। সে মুনিম ব্যাপারটা নিয়ে আলাদা আলোচনা করা যাবে, কিন্তু সে তো টপ লেভেলে খেলছে। তারপর পার্টেক্স তার দলে ভিড়াইছে, এবং পরে যেটা হচ্ছে আলটিমেটলি মুনিমও খুব ভালো পারফর্ম করতে পারে নাই, পার্টেক্সও ভালো করতে পারে নাই, এবং মুনিম সহ মোহর বা আরও অনেকের টাকা পার্টেক্স দেয় নাই। ওই যে যেটা বললাম যে আমাদের পার্থ একটা রিপোর্ট করছে, সেখানে পার্থ দেখাইছে যে ব্রাদার্স এবং পার্টেক্স বেশ কিছু ক্রিকেটারের টাকা দেয় নাই। এটা কোয়াব জানে, মানে কোয়াবের সেক্রেটারি দেবব্রত পাল বলছেন যে তারা এই অভিযোগগুলো পাইছেন। বিসিবি অস্বীকার করছে এই জায়গাটায়, এবং সিসিডিএম যারা আসলে যে ক্লাব ক্রিকেটটা চালায় ঢাকায়, তারাও বলছে যে তারা এরকম কোনো অভিযোগ জানে না। এই যে নির্লিপ্ততা, মানে কোয়াব জানে কিছুটা, কোয়াবের তেমন কোনো তৎপরতা নেই, এবং বোর্ড বলছে আমরা কিছু জানি না, সিসিডিএম বলছে এরকম কোনো অভিযোগ পাই নাই। অথচ ম্যাজিকটা দেখেন, মুনিমের স্ট্যাটাসেই বলা আছে যে পার্টেক্সের একজন শীর্ষ কর্মকর্তা আবার সিসিডিএম এর সদস্য, মানে ওই যে যারা ঢাকার ক্রিকেট চালায়, সেই সিসিডিএম বলতেছে আমরা কিছু জানি না। ওদিকে সেই যে কর্মকর্তা, যিনি হচ্ছে পার্টেক্সের কর্মকর্তা, আবার তিনিই কিন্তু মুনিমের নামে এই কথাগুলো বলতেছেন যে মুনিম পারফর্ম করেনি, তাই তার টাকা দেওয়া হবে না, এবং মুনিম জোর করে দলে ঢুকছে। প্রথম কথা হচ্ছে, জোর করে কারো পক্ষে দলে ঢোকা সম্ভব না। এখন আমি যদি গিয়ে জোর করি, আমারে কি কেউ দলে নিবে? নিবে না। এটার একটা সিস্টেম আছে, এটা একটা নির্দিষ্ট দুদিন ধরে দল বদল হয়, ওখানে কাগজপত্রে সই করতে হয়, এবং মূলত যে কাগজের ফরম্যাটটা, সেখানে ক্লাবই একজন খেলোয়াড়কে অফার করে, ওই অফার সিস্টেমের মধ্য দিয়ে তাকে ওই দলে সই করতে হয়। এই প্রসেসটা তো করতে হয়, তো এটা তো ক্লাবে জোর করে করার কোনো সুযোগ নেই। ক্লাব যাকে চায় তাকে কেনে, ফলে এটা ফালতু কথা। আর পারফর্ম করেনি বলে টাকা দেয়নি, এই যুক্তি যদি দিতে চান, তাহলে দেখা যাবে যে আইপিএল বিগ ব্যাশের সর্বোচ্চ দামে কেনা ক্রিকেটারদের অনেকের আর টাকা দেওয়া হচ্ছে না। যেমন প্যাট কামিন্স রেকর্ড দামে কেনা হয়েছিল, সেই প্যাট কামিন্স তো অত ভালো পারফর্ম করতে পারে নাই। এখন তাই বলে কি কে আর বলতে পারতো যে না, প্যাটরে আমরা টাকা দিচ্ছি না? এসব ফাতরামোর কোনো জায়গা তো ক্রিকেটে নাই, কিন্তু ঢাকার ক্রিকেটে আছে। ঢাকার ক্রিকেটে খুব ভালো করে আছে। কিভাবে আছে ওই জিনিসটা খেয়াল করেন।
যে পার্টেক্সের যে কর্মকর্তা মুনিমের নামে দুর্নাম করতেছে সেই কর্মকর্তাই সিসিডিএম এর মেম্বার। আবার ব্রাদার্স গত 4 বছর ধরে আমি একবারে নিশ্চিত করে বলতে পারি, প্রতি বছরই তো নতুন লিগ শুরু হওয়ার আগে এই আলোচনাটা আসে, এই রিপোর্টগুলো হয় যে গত বছরের টাকা এখনো ক্রিকেটাররা পায় নাই। এখানে একটা দল কমন থাকে, সেটা হচ্ছে ব্রাদার্স। এবং ব্রাদার্সের অন্তত 2-3 জন কর্মকর্তা আছেন যারা বাই রোটেশন সিসিডিএম এ থাকবেনই। এর ভিতরে কতগুলো নাম আছে আপনাদের খুব পরিচিত, যারা ব্রাদার্সের প্রতিনিধি হিসেবে সিসিডিএম এ থাকেন। মানে আমি সবসময় যে জিনিসটা বলি যে আমি হচ্ছে ক্লাব চালাই, আর আমি হচ্ছে সিসিডিএম চালাই, আবার আমি বিসিবি চালাই। এই যদি হয় একটা দেশের ক্রিকেটের বাস্তবতা, ওই দেশে ক্রিকেটাররা কেন, ওই দেশে কোনো কিছুর ক্রিকেটের কোনো অংশের আর কোনো ডেভেলপমেন্ট হবে না। আজকে এই যে মুনিম বা মোহর এরা কার কাছে যাবে বিচার দিতে? প্রথমে যাবে কোয়াবের কাছে। কোয়াব কি? কোয়াব হচ্ছে খেলোয়াড়দের সংস্থা। কোয়াব হচ্ছে, মানে আমি সরি টু সে, কোয়াবের সেক্রেটারি দেবব্রত দা আমার খুব ঘনিষ্ঠ, কিন্তু কোয়াব হচ্ছে একেবারেই একটা পেটোয়া সংগঠন। মানে এটা সত্যিকারের খেলোয়াড়দের রিপ্রেজেন্ট করে না। এখানে যারা কর্মকর্তা হন তারা মূলত বহু আগে ক্রিকেট ছাড়ছেন। ধরেন দেবব্রত দা কোয়াবের সেক্রেটারি। দেবব্রত দা কি এখন ক্রিকেটার? দেবব্রত দা হচ্ছে ক্রিকেট গবেষণা করেন, তিনি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির শিক্ষক, তিনি ম্যাচ রেফারি। মানে ক্রিকেটারদের ব্যাপারে তার আর কোনো সে থাকার কথা না। আবার আমরা দেখছি নাইমুর রহমান দুর্জয়, খালেদ মাহমুদ সুজন, এরা হচ্ছে কোয়াবের বিভিন্ন পদাধিকারী। এরা কবে ক্রিকেট খেলছে সর্বশেষ? এরা কি করে বর্তমান ক্রিকেটারদের ভয়েস হইতে পারে? কখনো কোয়াব আজ পর্যন্ত বাংলাদেশে ক্রিকেটারদের ভয়েস হইতে পারে নাই। সারা পৃথিবীতেই দেন দরবারের দায়িত্বে থাকে ক্রিকেটারদের অর্গানাইজেশনগুলা। কোনো ক্রিকেটার যদি ঠিকমতো টাকা না পায়, আপনারা দেখছেন বিপিএলে যখন টাকা নিয়ে অনিয়ম হয়েছে, আন্তর্জাতিক ক্রিকেটারদের যে সংগঠন ফিফা ব্যাপক রিয়াক্ট করছে এবং তারা বলছে তারা প্রয়োজনে কোর্টে যাবে। কিন্তু আমাদের কোয়াব একেবারেই বললাম যে পেটোয়া সংগঠন। বিসিবি একটা কোয়াব বানায় রাখে। মানে যখন যারা বিসিবি হয়, সেটা পাপন ভাইদের বোর্ড হোক, ফারুক ভাইদের বোর্ড হোক, তাদের কিছু ঘনিষ্ঠ সাবেক ক্রিকেটারকে দায়িত্ব দেয় যে ওইটা তোমরা চালাবা। মানে কোনো ঝামেলা যদি হয় তাহলে তোমরা আর আমরা দেন দরবার করব, আমরা মিলে ঠিক করে ফেলবো ক্রিকেটারদের ভাগ্য। একবার এটা বদলানোর চেষ্টা করলো সাকিব সহ বাংলাদেশের সব শীর্ষ ক্রিকেটাররা। তারপরে তাদেরকে ব্যাপক হুমকি দামকি অমুক তমুক দেওয়া হলো এবং পুরো ব্যাপারটা বেচতে গেল। পরে যখন সাকিব ওই বছরই নিষিদ্ধ হলো, পরে আর কেউ এটা নিয়ে আগানোর সাহস পেল না। এখনো আমি জানি এই এনাম জুনিয়র, ইমরুল কায়েস, ন্যাশনাল টিমের কয়েকজন ক্রিকেটার, তাদের একটু নাম বলা ঝুঁকিপূর্ণ, কারণ তাইলে আবার তারা টার্গেটেড হয়ে যাবে। এরা মিলে চেষ্টা করতেছে যে একটা সত্যিকারের প্রতিনিধিত্বশীল সংগঠন করা যায় কিনা, বা খেলোয়াড়দের ভয়েস হওয়ার চেষ্টা করতেছে। হতে দিচ্ছে না, বোর্ড হতে দিচ্ছে না। বোর্ড যখনই টের পাচ্ছে যে এরা এটা করতেছে, বর্তমান কোনো ক্রিকেটার এটার সঙ্গে ইনভলভ হচ্ছে, তারা ওদের চাপ দেয়। এটা হচ্ছে প্রথম কাজ। বোর্ড যেটা করে, এটা ক্লাবগুলো করায় বোর্ডকে দিয়ে। মানে বোর্ডকে দিয়ে করাবে কি, ক্লাবরাই তো বোর্ড। সেটা তো আপনারা এতদিন বুঝছেন যে যেহেতু ঢাকার এই 76টা ক্লাবের প্রতিনিধিরাই মূলত বোর্ডের সিংহভাগ পদ দখল করে রাখে, ফলে ক্লাব মনে করে যে এটা তাদের জন্য থ্রেট। একটা সত্যিকারের সংগঠন হলে তারা এরকম সংগঠন দাঁড়াতে দেয় না। দ্বিতীয় সমস্যা যেটা, সেটা হচ্ছে যে ক্লাবের সঙ্গে বিসিবি যে দেন দরবার করবে, সিসিডিএম যে দেন দরবার করবে, সিসিডিএম তো কোনো নিরপেক্ষ সংগঠন না। সিসিডিএম হচ্ছে ক্লাবের বিভিন্ন প্রতিনিধিরা এনে বসানো হয় এখানে, এবং বোর্ডের একজন ডিরেক্টরকে সিসিডিএম প্রদান করা হয়। বেশিরভাগ ক্ষেত্রে বোর্ডের যে ডিরেক্টরকে সিসিডিএম চেয়ারম্যান করা হয়, উনি কোনো ক্লাব রিপ্রেজেন্টেটিভ। মানে 2-4 জন অন্যান্য রিপ্রেজেন্টেটিভ তো বোর্ডে আছে, বিভাগীয় প্রতিনিধি আছে, ক্রিকেটার প্রতিনিধি আছে, তাদেরকে কখনো আপনি সিসিডিএম চেয়ারম্যান করতে দেখবেন না। এখানে যুক্তি দেওয়া হয় ওনার এক্সপিরিয়েন্স আছে, উনি ক্লাবের লোক, এই জন্য উনি এটা চালাইতে পারবেন। না, এইটা মূল ব্যাপার না। মূল ব্যাপার হচ্ছে যাতে সিন্ডিকেটটা তাদের হাতেই থাকে। ক্লাবের একজন প্রতিনিধির এই দায়িত্ব দেওয়া হয়, আর বাকি সিসিডিএম মেম্বারদের তো মূলত ক্লাব থেকেই নেওয়া হয়। মানে বুঝতেই পারতেছেন সিসিডিএম এর পক্ষে কোনো ক্লাবের বিপক্ষে শক্ত পদক্ষেপ নেওয়া সম্ভব হয় না। এই খেলোয়াড়দের এই পাওনা না মেটানো এই অভিযোগ প্রতি বছর লিগের আগে হয় এবং এটা কখনো সমাধান হয় না। এরা প্রকাশ্যে দম্ভভরে বলে যে কোনো কন্ট্রাক্ট হয় নাই, যে যা টাকা মনে করবো আমরা তাই দিয়ে দেবো। এবার বলছে একজন কর্মকর্তা, পার্টেক্সের একজন কর্মকর্তা বলছে, চিন্তা করেন কতখানি নীতিবর্জিত হলে একজন ক্লাব কর্মকর্তার পক্ষে এই কথা বলা সম্ভব যে যেহেতু লিখিত চুক্তি হয় না, মৌখিক চুক্তি হয়েছে, এখন আমরা যা পারি তাই দেবো। এই জাতীয় কথাই আসলে তাচ্ছিল্যের চরম ব্যাপার। হ্যাঁ, এটা সত্যি যে ক্রিকেটাররা লিখিত চুক্তি করেন না বেতনের ব্যাপারে, মানে পাওনার ব্যাপারে ক্লাবগুলোর সঙ্গে। এইটা না করার দায়টা মূলত আইনের দিক থেকে আপনি যদি দেখেন ক্রিকেটারদের। কিন্তু বাংলাদেশের বাস্তবতা আপনি জানেন যে ক্লাবগুলো কী পরিমাণে পাওয়ারফুল। এরা এতটাই পাওয়ারফুল, একজন ক্রিকেটারের চাইলে ঘাড় ধরে বের করে দিতে পারে, আবার যে কলার ধরে টেনে নিয়ে আসতে পারে, ধরে যে কোনোটাই করার ক্ষমতা এদের আছে।
সেখানে একটা তরুণ ক্রিকেটার বা সিনিয়র ক্রিকেটার, আমি দেখছি তো ক্রিকেটারদের সঙ্গে ক্লাব মালিকরা বা ক্লাবের লোকজন কি টোনে কথা বলে। একবারে সর্বোচ্চ পর্যায়ের ক্রিকেটার যারা সারা দেশের লোকজন আইডল মানতেছে, তার সঙ্গে ক্লাবের কর্মকর্তারা তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলে। মানে তুই বলাটা ঠিক আছে যে এদের অনেকে বাচ্চা দেখছে, এসব কর্মকর্তা ঠিক আছে, কিন্তু যেভাবে তুচ্ছ তাচ্ছিল্য করে আপনি কল্পনাও করতে পারবেন না। একটা দেশের ক্রিকেট এভাবে দাঁড়ায় না, সংস্কৃতি এভাবে দাঁড়ায় না। যখন ক্লাব কর্মকর্তা এরকম তুচ্ছ তাচ্ছিল্য করে, কোনো ক্রিকেটারের ওই সাহস নাই যে বাংলাদেশে কোনো ক্লাবরে বলবে যে আপনি আমারে লিখিত চুক্তি না দিলে আমি খেলবো না। কারণ তার আলটিমেটলি কী হবে, তারে আর কোনো ক্লাব নিবেই না। এরা এক ক্লাবের সঙ্গে ওই কথা বললে সব ক্লাবরে এরা জানায় দিবে যে এই অমুক এইটা বলছে, ওরে কেউ দলে নিও না, তো ওরে কেউ 1 টাকাও দিব না, এবার দেখি ও কই খেলে। ভাই আলটিমেটলি এদের মানে সবার এই যে জাতীয় দলের সেন্ট্রাল কন্ট্রাক্টে থাকে কতজন, 20 জনের মতো খেলোয়াড়, আর বিপিএল খেলে কয়জন খেলোয়াড়, এ বাদে যে হাজার খানেক ক্রিকেটার বা হাজার 2-3-4 ক্রিকেটার, এদের সবার সারা বছরের একমাত্র ইনকামে ঢাকার লিগগুলো। ফলে এদের নিজের পেটে তো লাথি মারা সম্ভব না যে আপনি নিয়ম মানেন নাই বলে আমি খেলবো না। ওই সব বাহাদুরি করার জায়গা এদের নাই। সারা বছর খেলে 1 লাখ টাকা পাবে, আপনারা পাবেন ক্রিকেটাররা অনেক টাকার মালিক, আমাদের চেয়েও গরিব জীবনযাপন করে এইসব মাছ ক্রিকেটার, যারা আসলে শুধু ঢাকা লিগের, ঢাকার বিভিন্ন ডিভিশন লিগের উপরে ডিপেন্ডেন্ট। এরা ঢাকায় মেসে থাকে, খুব দরিদ্রভাবে থাকে। এদের জীবনযাপন নিয়ে একদিন আমাদের কন্টেন্ট করা উচিত, আসলে করব। তো এরা ওই সামান্য ইনকামটারে লাথি মারতে চায় না। এরা 1-1.5 লাখ টাকা পায় পুরো সিজন খেলে, ওইটা দিয়ে 12 মাস চলতে হয়। বাকি সময়টা বিভিন্ন জায়গায় নেটে একটু বোলিং করা, অমুক তমুক, এইগুলা হচ্ছে এদের সম্বল। ফলে ক্রিকেটারদের জিম্মি করার যে ব্যাপারটা, এটা হচ্ছে আমাদের ঢাকার ক্লাবগুলোর প্রথম অন্যায়। এবারে বাকি অন্যায়গুলো তো আপনারা জানেন, অলরেডি আমরা এগুলো আলোচনা করছি যে এরা এই স্ট্রাকচারে হাত দিতে দেয় না, এরা পুরো বিসিবি নিয়ন্ত্রণ করে, কিভাবে এরা ম্যাচ পাতায়। এই যে ম্যাচ পাতায়, এটা নিয়ে আমরা বারবার তদন্তের কথা বলি। আম্পায়ার্স কমিটি এরা নির্ধারণ করে, তারপরে স্কোরার্স কমিটি এরা নির্ধারণ করে কে কার বিপক্ষে তদন্ত করবে। কোন আম্পায়ারের দুঃসাহস আছে যে এইসব ক্লাব থেকে বললে সে অন্যায় ডিসিশন দিবে না? কোন খেলোয়াড়ের দুঃসাহস আছে ম্যাচ পাতাইতে বললে পাতাবে না? কেউ পারবে না, ওই সাহস নাই। কারণ কি? কারণ ওই এক জায়গায়, কারণ বিসিবিটা এই ক্লাবগুলা চালায়। এটা হইতে পারে না ভাই। ঢাকা এই বাংলাদেশের 8টা বিভাগের একটা মাত্র বিভাগ, সেটা রাজধানী বলে একটু বাড়তি গুরুত্ব পেতে পারে, কিন্তু তার মানে এই না যে 99 ভাগ গুরুত্বই তারা পাবে। পুরো বাংলাদেশের জিনিসটা ছড়াই দিতে হবে। আবারও বলি যে বাংলাদেশের যে ক্রিকেট শুরুটা হয়েছে এবং শুরুতে নিজের পায়ে পা রাখছে, পুরো কৃতিত্ব চাইলে ক্লাব দাবি করতে পারে, আমি না করব না। ক্লাব ক্রিকেট ছিল বলে বাংলাদেশে ক্রিকেট চলছে একসময়। ক্লাব ক্রিকেট ছিল বলে বাংলাদেশ টেস্টের স্ট্যাটাস পাইছে, ওয়ানডে স্ট্যাটাস পাইছে। সেই সময়ের ক্লাব কর্মকর্তারা ছিলেন নিবেদিত প্রাণ মানুষ। এখন আহমেদ সাজ্জাদুল আলম, ববি বা এরকম 2-1 জন পাবেন ওই জেনারেশনের কর্মকর্তা, যারা এখনও ক্রিকেটকে, ক্রিকেটারদের ভালোবাসেন। কিন্তু এছাড়া বাকি ক্লাব কর্মকর্তারা ওই রকম নাই। ওই রকম নাই যে নিজের জীবন দিয়ে ক্রিকেট চালাবেন। এরা এখানে নানা রকম ধান্দাবাজি করতে আসে বাকিরা। আমি কাউরে ছোট করতেছি না, কিন্তু ববি ভাইদের জুগার নাই। এখন ক্লাব ক্রিকেটটা হচ্ছে বাংলাদেশের ধ্বংসের কারণ। এই ক্লাব ক্রিকেটের সিন্ডিকেট, তারা হচ্ছে বিসিবি চালাবে, এটা হচ্ছে মূল ধান্দা। ওই যে যেটা বললাম, বাংলাদেশে 8টা ডিভিশন, 8টা ডিভিশনের মধ্যে একটা ডিভিশন হচ্ছে ঢাকা। সেই ঢাকা ক্রিকেট লিগের 4টা ডিভিশনের সবগুলো দল কাউন্সিলর হচ্ছে বিসিবির ভোটে, মানে সবার একটা করে ভোট আছে। বিপরীতে আপনি যদি দেখেন ঢাকার বাইরে যে 7টা বিভাগ আছে, তাদের কোনো ডিভিশনের, কোনো লিগের কোনো কাউন্সিলরশিপ নেই বিসিবির ভোটে। শুধুমাত্র ওদের প্রত্যেকের বিভাগীয় ক্রীড়া সংস্থা আর জেলা ক্রীড়া সংস্থার একটা করে ভোট আছে। এটা আগেও বলছে, ওগুলো রাজনৈতিক ভোট, ওগুলোর সঙ্গে ওই লোকাল ক্রিকেটের কোনো সম্পর্ক নাই। প্রথমত যেটা করতে হবে, ঢাকায় ভোট কমাইতে হবে, যে কোনো মূল্যে কমাইতে হবে। যদি এটাকে আপনি ঠিক করতে চান, এই পুরো জিনিসটা ওদের হাতে ছাড়া যাবে না। ওরা যখনই এটা বোঝে যে আমরা যদি বললি ডাইনে যাইতে হবে, বিসিবির বাবারও ক্ষমতা নেই বামে যাওয়ার, মানে বিসিবিতে যত পরিশুদ্ধ লোকই আসুক, ক্লাবগুলো বসে যে ডিসিশন নেবে তাই সত্যি। এবং সেখানে আপনারা আরও মজা জানেন যে এর আগে আমলে এই যে 76টা ক্লাব, মানে এই 76টা ক্লাবের 60টা ক্লাবের মালিকানা ছিল একটা গ্রুপের হাতে। ফলে তারা, এখানে আরও মজা আছে যে ক্লাবগুলোর মধ্যে যে প্রতিদ্বন্দ্বিতা ছিল, একসময় আমরা দেখছি যে ক্লাবের এই পাওয়ারটা কিন্তু চিরকাল ছিল। মানে সে ববি ভাইদের আমলের কথা বলতেছি বা আবাহনী মোহামেডানের স্বর্ণযুগের কথা বলতেছি, তাদের ক্ষমতা তখনও ছিল, কিন্তু তাদের ক্ষমতা কেন্দ্রীভূত ছিল না। তখন তারা পরস্পরের বিপক্ষে ফাইট করতো। মানে আবাহনী ভালো দল করার চেষ্টা করতো মোহামেডানরে বিট করার জন্য, মোহামেডান ভালো দল করার চেষ্টা করতো আরেকটা দলের বিট করার জন্য।
তখন ওই কম্পিটিশনটা ছিল, তারা মিলে অন্যায় করতো না, তারা সবাই পরস্পরের বিপক্ষে যুদ্ধ করে ক্রিকেটটা আগায় নিত। এখন এরা সব একদল, একটা গ্রুপের হাতে সবাই বন্দি। ফলে এরা মিলে এরা ক্রিকেটের জন্য আর কিছু করে না, লিগ জেতার জন্য কিছু করে না। হ্যাঁ, লিগ জেতার জন্য কি করে, টেবিলে সবাই মিলে বসে বসে ঠিক করে যে আবাহনী এবার চ্যাম্পিয়ন হবে, আর সেকেন্ড ডিভিশনে চ্যাম্পিয়ন হবে অমুক দল, রূপগঞ্জ এবার খেলতে দিব না, এইসব সিদ্ধান্ত নেয়, এইসব চেষ্টা করে লিগ জেতার জন্য। এর বাইরে লিগ জেতার জন্য ভালো খেলোয়াড় আনা অমুক তমুক এগুলো করে না, আর বাকিটা হচ্ছে ম্যাচ পাতা এটা তাই ঠিক করে। এখন এরকম একটা অবস্থা চলতে থাকলে আপনার ঘরোয়া ক্রিকেট নষ্ট হয়ে যাবে আস্তে আস্তে। এটার প্রভাব আপনার বিপিএলে দেখছেন যে বিপিএলেও এই একই রকম ক্রিকেটারদের তারা টাকা দিতে চায় না, একই রকম গুরুত্ব দেয় না। ফলে এই এখন আপনি বাংলাদেশের ক্রিকেটের যে কোনো সমস্যার মূলে যাইতে গেলে, আমি তো বলি আমাদের জাতীয় দল যে সাফার করে, সেই 2001 সালে টেস্ট স্ট্যাটাস পাওয়ার পরে এই 25 সাল পর্যন্ত ধুঁকতেছে, নামতে নামতে আফগানিস্তানের নিচে নেমে গেছে। এটার কারণও এই সিন্ডিকেট। এটার কারণ কি আমি একটু সংক্ষেপে বলে আগেও বলছি, আমাদের জাতীয় দলে যারা বাংলাদেশের ক্রিকেটের প্রতিনিধিত্ব করেন তারা সবাই সবচেয়ে কোয়ালিফাইড, এটা আমি বিশ্বাস করি না। কারণ আমাদের ঢাকা ক্রিকেট লিগে খেলোয়াড়ের মূল পরীক্ষাটা হয় না। কেন হয় না? বেশিরভাগ ম্যাচ যেহেতু পাতানো হয়, ওখানে যে খেলোয়াড়টা নামের পাশে আমরা সিজন শেষে 700 রান দেখি, সে খেলোয়াড়টা হয়তো আসলে 150 রান করারও যোগ্য ছিল না। যে খেলোয়াড়টার নামের পাশে আমরা 30টা উইকেট দেখি, সে হয়তো আসলে 5টা উইকেট নেওয়ারও যোগ্য ছিল না। ওটা শুধুমাত্র ম্যাচ পাতানো ইকুয়েশনের কারণে হয়ে গেছে, বা নির্দিষ্ট কিছু দলে খেলার কারণে তার নামের পাশে ওটা হয়ে গেছে। কারণ তাকে কখনো আউট দেওয়া হয় না, বা বিপরীত বোলারের ক্ষেত্রে তার বলে সবসময় আউট দেওয়া হয়। আবার কিছু খেলোয়াড় যারা যোগ্য তারা বাদ রয়ে যাচ্ছে, যার হয়তো 1000 রান করার কথা ছিল তার 150-র বেশি করতে দেওয়া হয় নাই। যার হয়তো 40টা উইকেট নেওয়ার কথা ছিল তার হয়তো 10টা বেশি উইকেট পেতে দেওয়া হয় নাই। এরকম ঘটনা ঘটে। ফলে আমাদের জাতীয় দলও যে কম্পিটিটিভ ক্রিকেট খেলতে পারে না, এটারও একটা সমস্যা এটা। আরেকটা সমস্যা হচ্ছে যে যারা কোয়ালিটি খেলোয়াড় জাতীয় দলে খেলে তাদের অভ্যাস নষ্ট করে দেয় পাতানো ম্যাচ। তারা যে লেভেলের বল এখানে খেলে, খেলে আউট হওয়ার কথা, সেই ডিসিশনগুলো যখন নট আউট হয়ে যায়, ওরা ইন্টারন্যাশনালে গিয়ে ওই শট করতে চায়, ওই একই জায়গায় পা নিয়ে যায়। গেলে লোকাল আম্পায়ার যে বলে নট আউট দিয়ে দিচ্ছিল, ইন্টারন্যাশনাল আম্পায়ার ওই বলে আউট দিয়ে দেয়। ফলে এটা ন্যাশনাল ক্রিকেটটাও ডিস্ট্রয় করে দিচ্ছে। আমি বলবো খেলোয়াড়দের দেনা পাওনা, খেলোয়াড়দের সম্মান, ঘরোয়া ক্রিকেটের উইকেট থেকে শুরু করে আমাদের জাতীয় দল, সব কিছু আজকে হুমকির মুখে হচ্ছে। এই গত 20 বছর বা তারও বেশি সময় ধরে চলতে থাকা এই ক্লাবগুলোর এই সিন্ডিকেটবাজি, এই ক্লাবগুলোর এই ক্ষমতা কমানোর কোনো বিকল্প নাই, এটা ছড়ায় দিতে হবে। অবশ্যই ক্লাবগুলোর ভূমিকা আছে, ক্লাবগুলোর এই ভূমিকার শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে হবে। আজকে সেই আমল থেকে ক্লাব কর্মকর্তারা যুদ্ধ না করলে সেই আমিনুল হক মনি ভাই থেকে শুরু করে কত প্রাজ্ঞ প্রাজ্ঞ কর্মকর্তারা আজকে আমাদেরকে এখানে নিয়ে আসছেন, তারা নাই, তাদেরকে সাইড করে দেওয়া হয়েছে বা তারা প্রয়াত হয়ে গেছেন। এখন যারা আছেন এদের হাতে জিম্মি হয়ে থাকার কোনো অর্থ নেই। এখানে কাউন্সিলের সংখ্যা কমাতে হবে, ঢাকার বাইরে কাউন্সিলের সংখ্যা ছড়ায় দিতে হবে। অনেকে বলেন ঢাকার বাইরে তো লিগ বেশি হয় না, ওদের কাউন্সিলর দিব কেন? লিগ করা আপনি বাধ্যতামূলক করবেন, আর আপনি যখন কাউন্সিলর দেবেন এমনি লিগ হবে। দেখবেন যে ওখানে লিগ জমে গেছে, কারণ ওই চ্যাম্পিয়ন হওয়ার জন্য সবাই চেষ্টা করতেছে, তাহলে এটা কাউন্সিলর পাবে। একটা ভোট অনেক দাম, একটা ভোটের অনেক দাম, সেগুলো আরেকদিন বলবো ভোটের কেমন দাম। যাই হোক, ফারুক ভাইরা আসার পরে এখন ফারুক ভাই, ফাহিম ভাই, ওনারা তো এই প্রসেস দেখতে দেখতে বড় হয়েছেন। আজকে আমাদের একজন, মানে আমার একজন সিনিয়র বড় ভাই, জাতীয় দলের সাবেক অধিনায়ক, ফাহিম ভাইরে তুচ্ছ তাচ্ছিল্য করে যাচ্ছে তাই বলে ইন্টারভিউ দিচ্ছেন। এই জিনিসটা উনি পান কোথায়? এই সাহসটা ওনাকে দেয় কে? তাই ক্লাব সিন্ডিকেট, সোজা কথা। উনি ফাহিম ভাইকে ভোটে হারাইছিলেন, ফাহিম ভাই 2টো না 3টে ভোট পাইছিল। বুঝেন বাস্তবতাটা। ওই ভদ্রলোক একগাদা ভোট পায়, বিপরীতে ফাহিম ভাই 3টে-4টে ভোট পায়। কারণ হচ্ছে যে ওই যে সিন্ডিকেট সব তাদের হাতে। যাই হোক, সেসব বিষয়ে আজকে আলোচনায় না যায়, ফাহিম ভাইরা চেষ্টা করতেছিল গঠনতন্ত্র সংস্কার করে আমরা যে দাবিগুলো করতেছি সেটাই করার, যে কাউন্সিলরশিপ ছড়ায় দেওয়া, কোনো একটা নির্দিষ্ট গোষ্ঠীর হাতে কাউন্সিলরশিপ না রাখা, সেটা ক্লাবগুলো করতে দিল না। রীতিমতো জিম্মি করে ফেললো, ফার্স্ট ডিভিশন ক্রিকেট বন্ধ করে দিছিল। পরে তাদের ধরে পড়ে, বাবা তোরা আমরা সংস্কার টংস্কার সব বাতিল, এই ফাহিম ভাই বন্ধ, ফাহিম ভাইয়ের হাতে আর কিচ্ছু থাকবে না, সংস্কারই আর হবে না, গঠনতন্ত্র যেমন আছে ওরকম থাকবে, এইসব বলে হাত পা ধরে লিগ চালু করা হয়েছে, ঢাকা লিগ চালু করা হচ্ছে। আমি বুঝতে পারতেছি যে আমাদের যে রেভলিউশনারি চিন্তা ফারুক ভাই, ফাহিম ভাই ছিল, সেই জায়গা থেকে তাদের সরে আসতে হয়েছে, তাদের পক্ষে আর সম্ভব না। আমি এখন হাত জোড় করে অনুরোধ করব রাষ্ট্রের প্রতি, এখন আর বিসিবির দিয়ে এটা হবে না। রাষ্ট্রের যারা পদাধিকারী আছেন, বিশেষ করে ক্রীড়া উপদেষ্টা, যদি কোনো কারণে আপনার কানে এটা যায়, তাহলে আমি আপনাকে অনুরোধ করব যে দিস ইজ দ্য হাই টাইম। আমরা কখনো কোনো পলিটিক্যাল গভর্নমেন্টের আমলে এটা এক্সিকিউট করতে পারবো না। যে পলিটিক্যাল গভর্নমেন্ট আসবে তারা এটা ফায়দা নিতে চাইবে, তারা ক্রিকেটটা এইভাবে নিজের পকেটে রাখতে চাইবে।
এই সিন্ডিকেট দিয়ে। কারণ এই সিন্ডিকেটের একটা কমন বৈশিষ্ট্য হচ্ছে যে এরা যে দল ক্ষমতায় থাকে তাদের লোকজন দিয়ে ক্লাব সাজায়। আজকে ধরেন ব্রাদার্স ইউনিয়ন নিয়ন্ত্রণ করতেছে আওয়ামী লীগের লোকজন, বিএনপি আসলে বিএনপির লোকজন নিয়ন্ত্রণ করবে। ওরা ওখানে বিএনপির লোকেদের পাঠাবে। ফলে কি হবে যে সব সরকারের পকেটে থাকে এই সিন্ডিকেটটা। কিন্তু এখন তো একটা নিউট্রাল সরকার চলতেছে, দিস ইজ দ্য হাই টাইম এই সিন্ডিকেটটা ভেঙে দেওয়ার জন্য। বিসিবি ফেল করছে, সেটাতে আমি দোষের কিছু দেখি না, কারণ বিসিবির কিছু করার ছিল না। কিন্তু এখানে রাষ্ট্রের কিছু করার আছে। রাষ্ট্র এখানে যদি একটু আগায় এসে বিসিবিকে সাপোর্ট দেয়, আমি মনে করি এনএসসি থেকে উদ্যোগ নিতে হবে এবার। আমি মনে করি এবার জাতীয় ক্রীড়া পরিষদ থেকে উদ্যোগ নিতে হবে। যেহেতু বিসিবি চেষ্টা করেও গঠনতন্ত্র সংস্কারের পথে হাঁটতে পারলো না ক্লাবগুলোর বাধায়, সেক্ষেত্রে এনএসসি ক্লাবগুলোকে নিয়ে বসুক, সোজাসুজি ক্লাবগুলোকে বলে দেখ যে এই শর্তগুলো না মানলে প্রয়োজনে আমরা 5 বছর লিগ বন্ধ রাখবো, এবং আইসিসির কাছে পুরো রিপোর্টটা আমরা রিপোর্ট আকারে পাঠাবো, একেবারে সত্যিকারের চিত্রটা পাঠাবো যে আপনারা কীভাবে জিম্মি করে রাখছেন। তারপরে প্রয়োজনে নতুন করে ঢেলে সাজাবো, 5 বছর প্রয়োজনে আমরা ঢাকা লিগ হবে না, ঢাকায় একটা ডিভিশন হবে না, আমি কথা দিচ্ছি কোনো ক্ষতি হবে না। আপনি ফার্স্ট ক্লাস ক্রিকেট চালাবেন, ক্রিকেট বোর্ডের আন্ডারে একটার বদলে 2টা ওয়ানডে লিগ চালাবেন, তাও আপনার এত ক্ষতি হবে না। আপনি 5 বছর প্রয়োজনে লিগ বন্ধ রাখবেন। এনএসসিকে এখন আগায় আসতে হবে, এনএসসিকে দৃঢ়তার সঙ্গে আগায় আসতে হবে, খুব বোল্ড পদক্ষেপ নিতে হবে যে এই সিন্ডিকেট আমরা ভাঙবই ভাঙবো। এবং এটা ইমিডিয়েটলি করা না গেলে আমরা জানি যে অদূর ভবিষ্যতে নির্বাচন হবে, একটা নির্বাচনে আভাসও পাওয়া যাচ্ছে। এরকম নির্বাচন হয়ে গেলে পলিটিক্যাল গভর্নমেন্ট আসলে আর এটা চেঞ্জ করা যাবে না, যতই সদিচ্ছা থাক। আমি জানি ক্রিকেট বোর্ডের সভাপতি হিসেবে যিনি আসবেন তিনি হয়তো সদিচ্ছা নিয়ে আসবেন যে না, আমি এটা পরিবর্তন করতে চাই, করতে দিবে না। ফলে দিস ইজ দ্য হাই টাইম, এই সময় এটা পরিবর্তন হোক। সবার জন্য শুভকামনা থাকলো, বাংলাদেশের ক্রিকেটের চিত্রটা বদলাতে দেখতে চাই। সবাই ভালো থাকবেন।